এই যে মিস্টার, চোখে কি দেখতে পান না? চোখ কি পকেটে ভরে রেখেছেন? চোখে যদি দেখতে না পারেন তাহলে এই দামড়া মার্কা গাড়ি নিয়ে রাস্তায় বেরোচ্ছেন কেন? এখন যদি আমার চিকচিকার কিছু হয়ে যেত, তার ক্ষতিপূরণ কে দিত? ছেলেটা অবাক হয়ে মেয়েটার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। মেয়েটা জানে না সে কার সামনে দাঁড়িয়ে কাকে কি বলছে, তাও আবার একটা বিড়াল ছানার জন্য। ছেলেটার অবাক হওয়ার চেয়ে রাগ, চোখ মুখ লাল হয়ে গেছে। ইচ্ছে করছে কষিয়ে একটা চড় মেরে দিতে। হোয়াট ইজ দিস চিকা চিকা? এই পিচ্চি, তুমি কাকে কি বলছো তুমি জানো? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি জানো আমি তোমার এই মুহূর্তে কি করতে পারি? ডোন্ট কল মি পিচ্ছি। আপনি কোন ক্ষেতের নুলা যে আপনাকে ভয় পাবো আমি? এক্ষুনি পুলিশকে ফোন দিচ্ছি। ওহ গড হেল্প মি। এই মেয়ে ফাইজলামি শুরু করেছো? এমনি তোমার জন্য আমার এক ইম্পর্টেন্ট কাজ হাতছাড়া হয়ে গেল। রাস্তা থেকে সরো বলছি। ওই মিয়া, রাস্তা কি আপনার বাপের যে আপনার কথা মতো সরে যাব? এখন পুলিশের কথা শুনে ভয় পেলেন তাই না? ওয়েট, এক্ষুনি পুলিশকে ফোন দিচ্ছি। এই প্রিয়া, পাগল হয়ে গেছিস? চল এখান থেকে। জানিস না উনিকে? বাড়ি চল, পরে বলছি। এদিকে আয়ান রেগে গাছে একটা ঘুষি মারলো। এই পিচ্চিটার জন্য গুন্ডাটা হাতছাড়া হয়ে গেল। ওইদিকে গাড়িতে বসে আয়ানের বন্ধু শিশির হাসতে হাসতে শেষ। এতক্ষণ বেচারা মুখ টিপে হাসছিল। মেয়েটা চলে যেতেই মন খুলে হেসে নিল। মারুফ, দাঁতকালিনি বন্ধ করবি নাকি লাথি দিয়ে গাড়ি থেকে ফেলে দিব? আয়নের মাথায় মারুফের মুখ বন্ধ হয়ে গেল। কি করব বল? এই প্রথম কেউ তোর সাথে এভাবে কথা বললো, তো একটা পিচ্ছি মেয়ে বিড়ালের জন্য, আর একজন পুলিশের ভয় দেখালো। আরে কি হচ্ছে কি রিয়া? এভাবে টানছিস কেন? তোর জন্য এই বাদকটাকে সাহায্য করতে পারলাম না। তুই সাহায্য করবি কি? বরং তোর কপালে দুঃখ আছে। জানিস উনিকে? উনি হচ্ছেন বড় পুলিশ অফিসার আয়ান চৌধুরী। ওনাকে সবাই ভয় পায়, তুই কিনা ওনাকে পুলিশের ভয় দেখাচ্ছিলি। শাকচুন্নি, আগে বলবি তো। এখন আমার কি হবে? আমাকে বলতে দিয়েছিস তো, তাই হোক, এখন বাদ দে। তোর তো খুব সাহস, এখন তুই সামাল দে, আমি গেলাম। ঠিকই তো প্রিয়, তুই কখনো কাউকে ভয় পেতে পারিস না। তুই তো কোনো অন্যায় করিসনি, তাহলে তুই কেন ভয় পাবি? আর ওই ডেভিলটির সাথে তো দেখাই হবে না। ওদিকে আয়ান বাড়িতে এসে হন হন করে সবার সামনে দিয়ে রুমে চলে গেল। সবাই বুঝতে পারছে কোনো একটা কেলেঙ্কারি হয়েছে। মারুফ এসে আরাম করে সোফায় বসে আছে। সে জানে আয়ান এখন কি করবে। সবাই মারুফের দিকে তাকিয়ে আছে। মারুফ বাবা, ছেলেটার আবার কি হলো বলতো? আরে রাস্তায় একটা পিচ্ছি মেয়ের পুরো ঘটনাটা খুলে বললাম। কি? ভাই একটা পিচ্চি মেয়ের সাথে ঝগড়া করে এসেছে? মেয়েটা সাহস আছে বলতে হবে। তখনই ভাঙচুরের শব্দ ভেসে এলো সবার কানে। সবাই বুঝতে পারছে ভিতরে ভূমিকম্প হচ্ছে। রেহানা বেগম মাথায় হাত দিয়ে বসে পড়লো আর বলতে লাগলো, এই বকমেজাজি ছেলেটাকে যে নিয়ে আমি কি করব। এতক্ষণে সবাই বুঝতে পারছেন আমাদের গল্পের নায়ক আয়ান চৌধুরী আর নায়িকা পিয়া রহমান। আয়ান দেখতে লম্বা, ফর্সা, মুখে চাপদাড়ি, একজন সৎ নিষ্ঠা পুলিশ অফিসার, তবে ভীষণ রাগী প্রকৃতির মানুষ। আর আমাদের গল্পের নায়িকা দেখতে একটু পিচ্চি টাইপের আর কি। ঠোঁট দুটো গোলাপি, লম্বা চুল, উচ্চতা 5 ফিট 2। রাতের আধারে তারা ভরা আকাশের দিকে তাকিয়ে আছে আয়ান। দুই চোখ চলচল করে উঠল তার। এতদিন হয়ে গেল কিন্তু তার প্রিয়তমার খুনিদের ধরতে পারল না। এটা ভাবতেই আজকের সেই পিচ্চিটার কথা মনে পড়তেই রাগে চোখ মুখ লাল হয়ে গেল। আয়ানের মনে হচ্ছে সে চোখ দিয়ে এখনই বুঝি কাউকে জ্বালিয়ে দিবে। তখনই আয়ানের ফোন বেঁচে উঠল। হ্যাঁ বলো, মেয়েটার কোনো খবর পেয়েছো? স্যার, মেয়েটা ওই সামনের গলিতে থাকে। শুনলাম পরিবার নিয়ে নতুন শিফট করেছে এখানে। বালিকা গার্লস স্কুলে 10ম শ্রেণীর ছাত্রী। স্যার, আর কিছু জানতে পারিনি। গাধা, মেয়েটার নামটাও তো জানতে পারতে। আচ্ছা থাক, আর কিছু তোমার জানতে হবে না, বাকিটা আমি জেনে নিব। এই বলে আয়ান কল কেটে দিল আর আকাশের দিকে তাকিয়ে একটা ডেভিল হাসি দিল। ওদিকে দেখ চিকু, এখন যদি না ঘুমাস তাহলে কিন্তু আমার হাতে মায়ের খাবি। সকালে আমার স্কুল যেতে হবে তো। বিড়ালটা একটু পর পর লেজ নাড়াতে লাগলো। প্রিয়ার কথা শুনে গুটিসুটি মেরে বিছানায় বসে পড়ল। এই তো গুড বয়। তখনই প্রিয়ার মা দরজা খুলে বলে উঠল, কি রে প্রিয়া, কার সাথে কথা বলছিস?
ওই কারোর সাথে তো না মা, ঘুমাচ্ছি তো। আচ্ছা ঘুমা। এই বলে প্রিয়ার মা মাথায় হাত বুলিয়ে দিয়ে লাইট অফ করে চলে গেল। সকালে ফোন বেজে উঠতেই প্রিয়া ঘুম ঘুম চোখে রিসিভ করতেই ওপাশ থেকে কেউ চিৎকার করে বলে উঠল। হারামি। সাথে সাথে প্রিয়া ধরফড়িয়ে উঠে বসলো। উঠতি এভাবে একটু চিল্লাই দিলি তো আমার ঘুমের 13টা বাজিয়ে। কখন থেকে ফোন দিয়ে যাচ্ছে, তোর খেয়াল আছে? 9টা বাজে, আমি চলে গেলাম স্কুলে, তুই ঘুমা। কি 9টা বাজে? আচ্ছা এখন রাখি, তুই দাঁড়া, আমি 5 মিনিটে চলে আসছি। এই বলে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। তাড়াতাড়ি রেডি হয়ে ব্যাগ নিয়ে এক দৌড়। এই প্রিয়া, না খেয়ে কোথায় যাচ্ছিস? খেয়ে যা বলছি, না হলে তোর আব্বু রাগ করবে। মা তুমি চিন্তা করো না, আমি ঠিকই খেয়ে নিব, তুমি কিন্তু খেয়ে নিবে প্লিজ। আমি গেলাম। আচ্ছা বাবা, সাবধানে যাস, এত দৌড়াস না, নয়তো পড়ে যাবি। এই মেয়েটাকে নিয়ে আর পারি না। শাকচুন্নি, তোর জন্য না খেয়ে এসেছি। আজ এত পেটে ব্যথা করছে কেন জানি না, এখন আমি হাঁটতে পারছি না, আমার কোলে নিয়ে চল প্লিজ। কি, তোকে কোলে নিবো আমি? বাকি ছিল আমার কোমরের হাড় গুঁড়ো করা, আর এতে আমার দোষ কোথায়? সকালে লেট করে উঠিস তুই। কিন্তু এখন যে আমার খুব খিদে পেয়েছে। আইডিয়া, এই তুই দেখ কতগুলো পেয়ারা, যা গাছে উঠে পেয়ারা নিয়ে আয়, আমি নিচে অপেক্ষা করছি। কথাটা মন্দ বলিসনি, তুই নিচে দাঁড়া, আমি এক্ষুনি পেরে নিয়ে আসি। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আপনি? কেন, আমার জায়গায় অন্য কেউ থাকার কথা ছিল। তখনই বুড়িমা লাঠি নিয়ে তেড়ে আসছে দেখে প্রিয়া চিৎকার করে বলে উঠল। পালান, নয়তো ওই বুড়িমা আমায় মেরে ফেলবে। আয়ান কোনো কিছু না ভেবেই প্রিয়াকে নিয়ে ওই অবস্থায় বাইক স্টার্ট দেয়। বাইক চলছে তার আপন গতিতে। এদিকে প্রিয়া আয়ানের বুকে মুখ লুকিয়ে আছে। আয়ান কিছু দূর যেতেই প্রিয়া বলে উঠল, প্যাস প্যাস, আমাকে এখানেই নামিয়ে দেন। আয়ান বাইক থামাতেই প্রিয়া যেই দৌড় দেবে অমনি খপ করে আয়ান হাতটা ধরে ফেলল। এ কি, আমার হাত ধরলেন কেন? আমি বাড়ি যাব। চুরি করে আবার বাড়ি যাওয়া হচ্ছে? চুরি করা অন্যায়, এটা তুমি জানো না? এখন আমার সাথে থানায় যাবে, তার কালকের কথা আমি একটুও ভুলিনি। স্যার আর হবে না, এই কান ধরলাম, তবুও আমায় থানায় নিয়ে যাবেন না স্যার। আয়ান প্রিয়ার বোকা বোকা কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারে না, তবুও নিজেকে সামলিয়ে রাগি কমছে বলে উঠল, আচ্ছা এখন সোজা বাড়ি যাও, আর আমি যা বলি তা শুনতে হবে, নয়তো থানায় নিয়ে যাব। প্রিয়া ছাড় পাওয়া মাত্রই প্রিয়ার উড়াধুরা দৌড় দেখে কে। প্রিয়াকে চলে যেতেই আয়ান হাসতে হাসতে সেখানে গড়াগড়ি খাওয়ার অবস্থা, আর নিজেও জানে না সে কার মায়ায় জড়িয়ে যাচ্ছে। যতবার প্রিয়াকে দেখে ততই আয়ানের তার প্রিয়তমার মুখ ভেসে ওঠে। তারপর আয়ান একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বাইক ঘুরিয়ে নিল। এদিকে প্রিয়া দৌড়ে এসে কতগুলো বখাটে ছেলের পাল্লায় পড়ল। প্রতিবারই প্রিয়া এদের এই জায়গায় দেখতে পায়। আজ বখাটে ছেলেগুলো প্রিয়ার দিকে একটু অন্যরকম ভাবে তাকিয়ে আছে। প্রিয়া বুঝতে পারছে ওরা ওর দিকে এইভাবে তাকিয়ে আছে কেন। হঠাৎ প্রিয়া খেয়াল করে আজ তার পিরিয়ড হয়েছে, তাই তো সকালে পেট ব্যথা হচ্ছিল। প্রিয়া ওদের পাশ কাটিয়ে দ্রুত হাঁটতে নিলেই হঠাৎ একটি ছেলে প্রিয়ার ওড়না টেনে ধরল। প্রিয়া ভয় চুপসে গেল। প্রিয়া আস্তে আস্তে ছেলেটির উদ্দেশ্যে বলে উঠল, ভাইয়া আমাকে যেতে দিন প্লিজ, আমি তো আপনাদের বোনের মতো। এই শুনেছিস তোরা, এই মেয়ে বলে কি রে? এই মেয়ে শোনে পর্যন্ত যাদেরকে রেপ করেছি বা সবাই ভাইয়া ডেকেছে। তুই কি ভাবছিস এসব বলেই তোকে ছেড়ে দিব? ভাই এই মেয়েটাকে ছেড়ে দিন, একটু আগে আয়ান চৌধুরীর সাথে দেখেছি, নয়তো আমাদের রক্ষে থাকবে না। প্রথম ছেলেটির কানে ফিস ফিস করে বলল, যা প্রিয়া শোনা মাত্রই প্রিয়ার মাথায় আইডিয়া চলে এসেছে। তার মানে এরা ওই পুলিশ বাবুকে ভয় পাও? ছিয়া বস, দেখুন অনেকক্ষণ ধরে আপনাদের সহ্য করেছি। জানেন আমি কে? আমি আয়ান চৌধুরীর একমাত্র হবু বউ, প্রিয়া রহমান। এটা বলতেই ছেলেগুলো পিছোতে শুরু করেছে। প্রিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। যার নাম শুনতেই এরা কেমন করছে, আর সামনে থাকলে হয়তো প্যান্টটি ভিজিয়ে ফেলত। ভাবতেই প্রিয়ার প্রচন্ড রকমের হাসি পাচ্ছে। তাই প্রিয়া একটু ভাব নিয়ে ওদেরকে বলে উঠল, কি হলো, এখন ভয় পেলি কেন? তখন পেছন থেকে কেউ একজন বলে উঠল, যতই হোক আয়ান চৌধুরীর হবু বউ বলে কথা, ভয় তো পাবেই।
এই কে রে? মানে আপনি? আয়ান প্রিয়াকে পিছনে রেখে শার্টের হাতা গোটাতে গোটাতে ছেলেগুলোর সামনে যেতে লাগলো। ছেলেগুলো আয়ানকে এইভাবে আসতে দেখে ভাই পালা বলেই দৌড়। আয়ান ঝড়ের গতিতে দৌড়ে ওদের ধরে ফেললো। তারপর আয়ানের মায়ের দেখে কে এক একটাকে এক এক স্টাইলে মারছে, আর পিছন থেকে আয়ানের মায়ের দেখে প্রিয়া লুঙ্গি ডান্স দিচ্ছে আর আয়ানকে কপি করছে। তখনই কিছু পুলিশ কনস্টেবল এসে ওদের ধরে নিয়ে গেল। ওরা চলে যেতেই আয়ান প্রিয়ার দিকে এগিয়ে গেল। প্রিয়া অবাক চোখে আয়নের দিকে তাকিয়ে আছে। আয়নের চুলগুলো এলোমেলো হয়ে আছে। আয়ন চোখ অন্যদিকে ফিরিয়ে প্রিয়ার দিকে তার ওড়না বাড়িয়ে ধরল। প্রিয়া ওড়না গলায় জড়িয়ে যেই চলে যেতে নেবে অমনি আয়ন প্রিয়ার হাত ধরে টানতে টানতে বাইকের কাছে নিয়ে এলো। কি হলো কি? আমি বাড়ি যাব, আমি আপনার বাইকে করে যাব না। যতই হোক আয়ান চৌধুরীর হবু বউ বলে কথা। আরে ওটা তো আমি এমনি বলেছি ওদের ভয় দেখানোর জন্য, আপনি সিরিয়াস হচ্ছেন কেন? আয়ান চৌধুরী এত কথা বলা পছন্দ করে না। বাইকে ওঠো বলছি। আপনি আমার বাসার সামনে দিয়ে আসবেন নাকি? না, শ্বশুর বাড়ি নিয়ে যাব। এখন উঠবে? উঠছি তো, এমন করেন কেন? প্রিয়ার উঠতে দেরি আয়ানের বাইক স্টার্ট করতে সময় লাগেনি। আয়ান ডোন্ট কেয়ার নিয়ে বাইক চালাচ্ছে দেখি বোঝা যাচ্ছে না আয়ান আগে থেকেই জানতো এমন কিছুই ঘটবে। তাই প্রিয়াকে মাঝ রাস্তায় ছেড়ে যেতে মন বসেনি। আয়ানের ভাবনার অবসান ঘটিয়ে প্রিয়া বলে উঠল, এই এখানেই থামেন। আয়ান কপাল কুঁচকে বলে উঠল, এটা তোমার বাসা? এই জীবন থাকতে আমার বাসা তোমাকে চেনাবো না চান্দু। জি, এটাই আমার বাসা। আপনাকে অনেক ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম বলেই চোখে সানগ্লাস পরে বাইক ঘুরিয়ে নিল। প্রিয়া আয়ান চলে যেতেই যেন হাফ ছেড়ে বাঁচল। বাসায় জানিস চিকু, আজ কতগুলো পকেটে আমার পথ আটকে দাঁড়িয়েছিল। তারপর ওই রাগী বাবুটাও ওদের এমন টাইট দিয়েছে যে ওরা সারা জীবনও ভুলতে পারবে না। আহা, কি সিন ছিল যা দেখার মতো। তখনই কেউ বলে উঠল, কিরে কি দেখার মতো ছিল? আরে জানো তুই কেমনে, মানে কখন আসলি? এই তো মাত্রই আসলাম। আজ স্কুলে গেলি না? রিয়াকে জিজ্ঞেস করলাম, ও বলল তুই নাকি হসপিটালে আছিস। ওই রিয়ার বাচ্চারে পাইলে কলকে আমার জায়গায় ও হাসপাতালে থাকবে, দেখে নিস। বুঝলাম। ওর কপালে কাল দুঃখ আছে, সেটা আমার আর বুঝতে বাকি নেই। আর কি দেখার মতো ছিল বলে না তো? আরে ধুর, ওটা এমনি বললাম। আর শরীর ভালো ছিল না, তাই স্কুলে যায়নি। বুঝতে পারছি। আচ্ছা, যেটা বলতে আসলাম, সামনে শুক্রবার আমার জেসিকা আপুর বিয়ে, তাই তোকে ইনভাইট দিতে এলাম। আমাদের বাসায় কিন্তু থাকতে হবে। দোস্ত জানিস আম্মু। কি দোস্ত? তোর আম্মুকে ম্যানেজ করার দায়িত্ব আমার, স্কুল ছুটি নেওয়ার দায়িত্ব আমার। পরশু রেডি থাকিস, তোকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, বুঝলি? এখন আমি যাই রে, অনেক কাজ আছে। আর আবারও বলে গেলাম, রেডি থাকিস। এই বলে রুনা চলে গেল। এদিকে প্রিয়া অনেকদিন পর বেড়াতে যাওয়ার পারমিশন পেয়েছে বলে লুঙ্গি ডান্স শুরু করে দিয়েছে। আজ আয়ান বাড়িতে বসে থেকে বোরিং হচ্ছে, কেন জানি মনটা ছুটফট করছে পিচ্ছি মেয়েটাকে একবার দেখবে বলে। ইচ্ছে না থাকা সত্ত্বেও আজ বাড়িতে থাকতে হচ্ছে, কারণ আজ বাদে কাল বাড়িতে একটা হলুদের অনুষ্ঠান, বোনের বিয়ে বলে কথা। তাই সব কাজ আয়ানকেই সামলাতে হচ্ছে। তখনই পিচ্ছি মেয়েটার কথা মনে পড়তেই আয়ান ফিক করে হেসে দিল। মেয়েটার সাহস আছে বলতে হবে, বলে কিনা আয়ানের হবু বউ। এসব ভাবতে ভাবতেই আয়ান জোরে জোরে হাসতে লাগলো নিজের অজান্তেই। বাড়ির সবাই আয়ানের হাসির দিকে তাকিয়ে আছে। আজ কতদিন বাদে ছেলেটা হেসেছে, এটা ভাবতেই সবার অবাক লাগছে। এই বদমেজাজে ছেলেটাও হাসতে পারে। হঠাৎ আয়ান শখ জ্ঞান এসে বুঝতে পারলো সে সবার সামনে জোরে জোরে হাসছে। এটা মনে পড়তেই আবার রাগী ফেস বানিয়ে হাসি বন্ধ করে ফেললো। তখনই রুষা বলে উঠল, ভাইও তুমি হাসতেও পারো? অবিশ্বাস্য। বলো না কেন হাসছিলে? তুই গেলি এখান থেকে? কই হাসছিলাম? সামনে থেকে যা, নয়তো মাইর খাবি। ভাইয়া তুমি তুতলাচ্ছ? ওরে রুশো, তোর ভাইয়া তো মনে হয় কারোর প্রেমে পড়েছে। বলেই জিভে কামড় দিল। কার সামনে কি বলে দিল আয়ান। অগ্নি চক্ষু নিয়ে রুষার দিকে তাকাতেই
রুষা বলে উঠল। মা আমি স্কুলে গেলাম। এদিকে আজ তোকে আমি মেরেই ফেলবো। আমাকে ফেলে চলে গেছিলি না, আবার জিজ্ঞাসা করছিস আমি কোন হাসপাতালে ভর্তি ছিলাম? দাঁড়া, তোকে আজ হাতের কাছে পেলে মাথা ফাটিয়ে দিব। আমার জায়গায় তুই থাকবি হাসপাতালে। আরে আরে হচ্ছে কি, এভাবে দৌড়াচ্ছিস কেন? গড়িয়া ছুট খেয়েছি তাই। কি আমাকে রেখে খেলা শুরু করে দিয়েছিস? আমিও খেলবো। এই বলে রোষাও ছুটতে লাগলো। আজব তো, তুই দৌড়াচ্ছিস কেন? তুই দৌড়াচ্ছিস তাই আমিও খেলায় যোগ দিলাম। ও খোদা, তুমি আমারে তুললা নাও। আরে গাধি, দেখছিস না রিয়াকে ধরার জন্য দৌড়াচ্ছি? এদিকে রিয়া এসে রুষার পিছনে লুকিয়ে বলল, রুশো আমাকে বাচ্চা, নয়তো প্রিয়ার বাচ্চা আমাকে মেরেই ফেলবে। তোরা থামবি? বলতো কি হয়েছে? আয়া চৌধুরীর সাথে পিয়া ঝগড়া করেছে। আর রিয়া তো ঠিকই বলেছে, এত উঁচু থেকে পড়ছি, বাট ব্যথা পেলি না কিভাবে? এত কথা বলতে পারবো না, সামনে থেকে সরে যা রুষা। আজ আমি ওর মাথা ফাটিয়েই দিব, তারপর শান্ত হব। আচ্ছা পরে শাস্তি দিস, এখন ক্লাসে চল, নয়তো স্যার আমাদের কান ধরিয়ে বাইরে দাঁড় করিয়ে রাখবে। আর আজকে তুই কিন্তু আমার সাথে আমাদের বাসায় যাচ্ছিস। বিকালে প্রিয়ার মার অনুমতি নিয়ে প্রিয়াকে রওনা দিল রুষাদের বাড়ির উদ্দেশ্যে। প্রিয়া ওদের বাড়ি যেতেই সবাই প্রিয়াকে দেখে খুব খুশি হয়ে গেল। সবাই প্রিয়াকে পেয়ে গল্পের আড্ডার আসর জমিয়ে ফেলল। এই বলে রিশা প্রিয়াকে আর রুম দেখিয়ে দিয়ে শাওয়ার নিতে গেল। প্রিয়া এই বাড়িতে প্রায় আসতো রুষার সাথে, সবার সাথে বেশ মিশুক হয়ে গিয়েছে প্রিয়া, তাই তো সবাই তাকে চেনে। এদিকে প্রিয়া ফ্রেশ হয়ে বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল। হঠাৎই একটা রুমে নজর আসতেই তৎক্ষণাৎ ইচ্ছে হলো রুমটা ঘুরে দেখবে বলে। আগের বার যখন এসেছিল তখন রুম তালা দেওয়া ছিল, তাই যেই ভাবা সেই কাজ। রুমের ভিতরে গিয়ে হা হয়ে গেছে। রুমটা অন্য সব রুমের চেয়ে বেশ বড় এবং পরিপাটি। প্রিয়া বুঝতে পারছে না এটা কার রুম হবে। ওয়াশরুমে পানির শব্দ হচ্ছে, বোঝা যাচ্ছে কেউ শাওয়ার নিচ্ছে। প্রিয়ার মনে উকি দিল, সম্ভবত এটা রুষার রুম হবে। এটা ভেবেই শয়তানি হাসি দিল প্রিয়া। তারপর সারা ঘোর দৌড়ঝাঁপ শুরু করে দিল, কখনো বিছানায় কখনো বেলকনিতে। প্রথম মাথায় আরেকটা শয়তানি বুদ্ধি নাড়া দিল প্রিয়ার। হঠাৎ করে প্রিয়া ওয়াশরুমের দরজায় লাথি মেরে লুকিয়ে গেল। প্রিয়ার উদ্দেশ্য আজ রুষাকে ভয় দেখিয়ে ছাড়বে। এদিকে আয়ান রাগে চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। কার এত বড় সাহস আয়ানের সাথে ফাইজলামি করার? শত ভেবেও কাউকে খুঁজে পেল না আয়ান। আবারও হঠাৎ লাঠির আওয়াজ শুনে শিওর হলো আয়ান। এইবার আয়ানও প্রস্তুত। এদিকে প্রিয়া রুষার কোনো রেসপন্স না পেয়ে আবারও এক লাথি দিল। সঙ্গে সঙ্গে কেউ ধরে ফেলে প্রিয়াকে ওয়াশরুমের ভিতরে নিয়ে গেল। হঠাৎ এমন হওয়াতে কিছুই বুঝতে পারল না প্রিয়া। এই মুহূর্তে মনে পড়ছে সে কারো বুকের সাথে লেপ্টে আছে, তার সমস্ত শরীর ভিজে গেছে প্রিয়ার। প্রিয়া উপরের দিকে তাকিয়েই আটকে উঠল, এ তো সেই রাগী পুলিশটা। আর এদিকে অবাক চোখে তাকিয়ে আছে আয়ান। প্রিয়া এখানে কি করে আসলো কিছুতেই বুঝতে পারছে না আয়ান। দুটো নরনারী একে অপরের সাথে লেপ্টে আছে, কারো মুখে কোনো কথাই নেই। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে দুজন দুজনের দিকে। এদিকে প্রিয়ার শরীর ভিজে, কাপড়ের উপর শরীরের ভাঁজ দৃশ্যমান হয়ে উঠেছে। প্রিয়া কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করলো, আমি এখানে ইচ্ছা করে আসিনি, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি চলে যাচ্ছি। ছেড়ে তো দিবই, আগে বলো তুমি এই বাসায় আসলে কিভাবে? ওই আসলে আমি রুষার ফ্রেন্ড, রুষা আমাকে নিয়ে এসেছে। এবার ছাড়ুন আমায়, আমার শরীর জমে যাচ্ছে। আরে বোকা মেয়ে, এতে কান্নার কি আছে? ভালো হয়েছে এসেছ, তোমাকেই মিস করছিলাম। যতই হোক আয়ান চৌধুরীর হবু বউ বলে কথা। পরক্ষণে মনে হলো প্রিয়ার শরীরে ওড়না নেই, তাই আয়ান প্রিয়াকে ঝটফট ছেড়ে দিয়ে মুখ ঘুরিয়ে নিল। এদিকে প্রিয়া ছাড়া পেতেই লজ্জা মাখা মুখ নিয়ে দৌড়। প্রিয়া চলে যেতেই আয়ান ফিক করে হেসে দিল। এদিকে প্রিয়া দৌড়ে গিয়ে রুষার সাথে ধাক্কা খেল। কিরে তুই কই থেকে দৌড়ে আসলি? এভাবে কেউ দৌড়ায়? আরে তোর শরীর ভিজা ভিজা কেন? আর বলিস না, ওই রুমটা তোর রুম ভেবে। তারপর সবটা খুলে বলল। এদিকে রুষার হাসি থামাইকে, আরে ওটা তো ভাইয়ার রুম। ভাইয়ার রুম মানে? তোর ভাইয়া আসলো কোথা থেকে? যতদূর জানি তোর ভাই তো বিদেশে থাকে শুনেছিলাম।
আর আয়ন চৌধুরী যে তোর ভাই আগে বলিসনি কেন? তুই তো সব জানতি। আরে থামবি তো, এক নিঃশ্বাসে আর কত বলবি? যদি তখন আমি বলতাম আয়ন চৌধুরী আমার ভাই, তখন তুই বিয়েতে আসতিস না। হয়েছে, আর রাগারাগি করিস না, সবাই তোর জন্য ওয়েট করছে। কাপড় চেঞ্জ করে তাড়াতাড়ি নিচে আয়, গেলাম আমি। এই বলে রুষা চলে গেল। প্রিয়া একটা বড় নিঃশ্বাস ছেড়ে তার রুমের দিকে অগ্রসর হলো। এদিকে আয়ান বেশ কিছুক্ষণ শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হলো। তারপর আলমারি থেকে ব্ল্যাক কালারের টি শার্ট বের করে পরে নিল। তখনই আয়ানের ফোন বেজে উঠল। আয়ান ফোন রিসিভ করে উপাস থেকে ভেসে এলো। স্যার, জাফর শিকদারের বিরুদ্ধে অল্প কিছু প্রমাণ জোগাড় করতে পেরেছি। আর আজকে পূর্ব দিকের যে জঙ্গলের রাস্তাটা আছে না, সেখান দিয়ে আজ রাতে জাফর শিকদারের কিছু অবৈধ মালামালের গাড়ি যাবে, খবর পেয়েছি। গুড। জাফর শিকদারের পিছনে আরো লোক লাগিয়ে দাও। জাফর শিকদারের 24 ঘন্টা কি করে না করে সব ইনফরমেশন আমার চাই। আর সন্ধ্যায় ফোর্স নিয়ে ওই জায়গাটা ঘিরে রাখো। ওকে স্যার। এই বলে কল কেটে দিল। আয়ন রক্ত চক্ষু নিয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, জাফর শিকদার, আস্তে আস্তে তোর সব ক্ষমতা আমি ছিনিয়ে নিব। তোকে পথের ফকির বানিয়ে যদি আমি তিলে তিলে না শেষ করতে পারছি, আমার নামও আয়ন চৌধুরী নয়। আমার কাকায়ের মৃত্যুর প্রত্যেকটা যন্ত্রণা আমি তোকে দিয়ে ছাড়ব। বলে চোখ মুছল আয়ান। তারপর গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে প্রিয়া গোলাপি রঙের একটা 3 পিস পরে নিচে নামলো। তখনই জেসিকা আপু ও প্রিয়াকে জড়িয়ে ধরল। খিরে মিষ্টি মেয়ে, জেসিকা আপুকে ভুলে গেছিস? আমি ভুলে গেলে কি আসতাম? তোমার বিয়ে হয়ে যাচ্ছে, তুমি তো একদিন আমায় ভুলে যাবে। এই পাগলি, তোকে কে বললো বিয়ে হয়ে গেলে সবাই সবাইকে ভুলে যায়? আচ্ছা, সেসব কথা ছাড়ো, তোমাকে আন্টি ডাকছে, এখন যাও তো। জেসিকা চলে যেতেই প্রিয়া চেয়ারের উপর উঠে ফুল দিয়ে সাজাতে শুরু করলো। এই বাড়িতে সবাই প্রিয়াকে ভালোবাসে। এদিকে আয়ান শার্টের হাতা গোটাতে গোটাতে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। মা, আমি জরুরি কাজে বাইরে যাচ্ছি, আসতে একটু লেট হবে। রিহানা বেগমও কোনো কিছুই বললেন না। এই বাড়িতে আয়ান মুখের উপরে কেউ কথা বলতে পারে না, তাই কেউ সাহস করে বলতেও পারছে না আজকে এমন একটা দিনে বাইরে না গেলে হয় না। আয়ান কথাটা বলেই সামনে তাকাতেই চোখ পড়ে এক রমণীর উপর। রমণীর চুল নিয়ে খেলা করতে লাগলো বাতাস। বারবার মুখের উপর চুল উড়ে আসতেই বিরক্ত হচ্ছে প্রিয়া। মুখে একটি ফুল কামড়ে ধরে আছে প্রিয়া, আর 2 হাত দিয়ে সাজাতে ব্যস্ত। হঠাৎ আয়ান খেয়াল হলো চেয়ারটা ভালো মতো বসেনি, এক্ষুনি পড়ে যেতে পারে। যেই ভাবা অমনি প্রিয়ার পা ফসকে যায়। আয়ান ঝড়ের বেগে ছুটে ধরে ফেলে প্রিয়াকে। প্রিয়া চোখ খিচে আয়ানের শার্ট খামচে ধরে আছে। বাকিরা হা হয়ে তাকিয়ে আছে ওদের দিকে, আর কেউ কেউ মুখ টিপে হাসছে। আয়ান প্রিয়ার কাছে আসতেই এক অদ্ভুত অনুভূতি হয়, যে অনুভূতি তার চিরচেনা। ভাবতেই তার প্রিয়তমার কথা মনে পড়ে যায়। আয়ান প্রিয়াকে নিচে নামিয়ে বলতে শুরু করলো, এই মেয়ে, এতটা কেয়ারলেস কি করে হও তুমি? তোমাকে কে বলেছে এসব করতে? যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার। আর প্রিয়া আয়নের যাওয়ার পানে তাকিয়ে বলতে লাগলো, তাহলে ওনার কি? তখনই রুষা এসে প্রিয়ার কাঁধে কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে বলে উঠল, কি রে, সামথিং সামথিং মনে হচ্ছে। উফ, যা সিন ছিল না, জাস্ট দেখার মতো। রুশো খেপাবি না বলে দিলাম। এদিকে আয়ন ফোর্স নিয়ে অপেক্ষা করছে। তখনই দুটো ট্রাক এদিকে আসতে দেখেই ওরা ট্রাক দুটোকে থামায়। ট্রাকের ভিতরের গন্ডা নেমে আসে। এত পুলিশ দেখে ওরা পালাতে চেষ্টা করে, কিন্তু আয়ান ওদের পায়ে শুট করে দেয়। তারপর গুন্ডাগুলো মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে মদ নিয়ে মত্ত থাকা জাফর শিকদারের কানে যায় তার অবৈধ কারবার ধরা পড়ে গিয়েছে। কোন পুলিশ অফিসার নাকি ওদের ট্রাক সহ মালামাল আটক করেছে। শুনে জাফর শিকদারের মাথায় আগুন উঠে যায়। বড় বড় অফিসাররা জাফর শিকদারের গোলাম, সেখানে কার এত বড় সাহস জাফর শিকদারের বিরুদ্ধে যাওয়ার? এটা ভাবতেই অতীত মনে পড়ে যায় জাফর শিকদারের। জাফর শিকদারের পথে পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল পলক চৌধুরী। তাকে টাকার লোভ দেখাতে গেলে গর্জে ওঠে পলক। শত চেষ্টা করেও তাকে কিনতে পারেনি জাফর, তাই তার পরিবার সহ গোটা ফ্যামিলিকে ধ্বংস করে দেয় জাফর। তবে কি তার কোনো বংশধর এমনটা করছে? জাফর আর কিছু না ভেবে লোক লাগিয়ে দেয় ওই পুলিশ অফিসারের খোঁজ নিতে।
ও কে, তার বংশ পরিচয় কি? ইতিমধ্যে খবরের কাগজে, টিভির নিউজ চ্যানেলে, গোটা ইন্টারনেট দুনিয়ায় খবর ছড়িয়ে গেছে বিশিষ্ট ব্যবসায়ী জাফর শিকদারের অবৈধ মালামালের 2টি ট্রাক সহ আটক করেছেন পুলিশ অফিসার আয়ান চৌধুরী। প্রেস মিডিয়া জড়ো করেছে জাফর শিকদারের বাড়ির নিচে। এদিকে আয়নের মা মাথায় হাত দিয়ে বসে আছে। আয়ান ছোটবেলা থেকেই অনেক জেদি, সে যেটা বলবে তা করেই ছাড়বে। ছেলেদের চিন্তায় মগ্ন গোটা ফ্যামিলি। এদিকে প্রিয়া আর রুষা গালে হাত দিয়ে বসে আছে। আচ্ছা রুষো, তোর ভাইয়াটা এমন কেন বলতো? আমার ভাই কেমন? কেমন একটা নিরামিষ টাইপের, গম্ভীর মুখ। এমন একটা দিনে কই বাড়িতে থাকবে তা না করে নিজের চাকরির পেছনে ছুটছে। যেমন মনে হয় ওনার জীবনে কখনো আনন্দের ছোঁয়াই পায়নি। ভাইয়া আগে এমন ছিল না, খুবই হাসি খুশি একটা মানুষ ছিল, কিন্তু হঠাৎ এক দমকা হওয়ায় সবকিছু পাল্টে গেল। ওই রুষো, বল না বল না, আগে কি হয়েছিল? ওই দেখ ভাইয়া আসছে, এখন না পরে বলবো। যাই হোক না কেন, আমি আবার ওনার মধ্যে হাসি খুশি ভাবটা জাগিয়ে তুলবো, নয়তো আমার নামও প্রিয়া রহমান নয়। আয়ান এসে গট গট করে রুমের দিকে পা বাড়ালো। অনেক ক্লান্ত লাগছে, তবুও চোখে মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি। পেছন থেকে রেহানা বেগম বলে উঠল, আয়ান ফ্রেশ হয়ে খেতে আয়। আয়ান না থেমে বলে উঠল, ঘরে পাঠিয়ে দিও। এদিকে প্রিয়া অজান্তেই অভিমান করে বসে রইল। এতক্ষণ যাবৎ আয়ানকে দেখবি বলে সোফায় বসেছিল, কিন্তু আয়ান একবারও প্রিয়ার দিকে তাকায়নি পর্যন্ত। এত নিরামিষ কেন লোকটা? এসব ভাবতে ভাবতেই প্রিয়া জেদ করে বসলো আর কখনো আয়ানের সামনেই যাবে না। এদিকে আয়ান রুমে এসেই আয়নার সামনে দাঁড়িয়ে হাত থেকে ঘড়ি খুলতে ব্যস্ত হয়ে পড়ল। তখনই আয়ানের ফোন বেজে উঠল। আয়ান ফোনটা তুলে দেখলো আননোন নাম্বার। অজান্তেই আয়ানের মুখে ফুটে উঠল ডেভিল হাসি। আয়ান দেরি না করে ফোনটা রিসিভ করে। আমি জাফর শিকদার বলছি। বিশিষ্ট ব্যবসায়ী জাফর শিকদার, যার কাণ্ড কারখানার কথা এখন দেশ বিদেশে সমালোচনা হচ্ছে, তাই তো? এই আয়ান চৌধুরী, সাপের লেজে পা দিয়ে তুই বড়ই ভুল করেছিস। তোকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি, আমার রাস্তা থেকে সরে এসে আমার গোলাম হ, নয়তো তোর কাকা পলক চৌধুরীর মতো তোর গোটা ফ্যামিলিকে আমি। হাসি থামিয়ে জাফর বলতে লাগলো, তুই কি ভেবেছিলি আমি তোর পরিচয় জানতে পারবো না? আর তুই সব ছোটখাটো ব্যাপার আমি জাফর শিকদার টুটকিতে থামিয়ে দিতে পারি। আগে জানতাম মানুষ নাকি মৃত্যুর 40 দিন আগে তার মৃত্যুর খবর পেয়ে যায়, এখন দেখছি ঠিক তাই। জাফর শিকদার, তুই তোর দিন গোনা শুরু করে দে। ঠিক 40 দিন, ঠিক 40 দিনের মাথায় তোর সামনে মৃত্যুর দ্রুত আজরাইল হয়ে দাঁড়িয়ে থাকবো আমি। পারলে আমার হাত থেকে বেঁচে ফিরিস। এই বলে যে ফোন রাখতে যাবে, এই আয়ান চৌধুরী, আমার সাথে লাগতে এসে তুই বড় ভুল করেছিস। এবার দেখ তোর পরিবারের হাল কি করি আমি। আগে তোর গোটা পরিবারকে তোর চোখের সামনে ধ্বংস করব, তারপর তোকে মারব। কালকে নাকি তোর কাকাতো বোনের গায়ে হলুদ, পারলে বোনের ইজ্জত রক্ষা করিস। এদিকে আয়নের চোখ রক্তবর্ণ ধারণ করেছে। মুহূর্তেই এক মায়াবী চেহারা মনে পড়তেই সব রাগ উধাও। মুচকি হেসে ওয়াশরুমের দিকে পা বাড়ালো আয়ান। এদিকে প্রিয়া আয়ানের রুমে গুটি গুটি পায়ে খাবার নিয়ে আয়ানের রুমের দিকে অগ্রসর হলো। ভেবেছিলাম আর এই নিরামিষের সামনেই যাব না, আমি যা ভাবি কেন তা ঠিক উল্টো দিকটাই হয় আল্লাহই জানে। এইসব ভাবতে ভাবতেই আয়নের রুমে প্রবেশ করলো প্রিয়া। ঘরে আয়নকে দেখতে না পেয়ে হাফ ছেড়ে বাঁচলো। খাবার রেখে উল্টো দিকে ফিরে যে চলে যাওয়ার জন্য পা বাড়াবে, অমনি ড্রেসিং টেবিলের সামনে একটা চকলেট বক্স রাখা দেখতে পেয়ে থেমে গেল প্রিয়া। প্রিয়া চকলেট দেখে লাফিয়ে ওঠে, কিন্তু পরক্ষণেই মনে হলো অন্যের জিনিসে হাত দেওয়াটা কি ঠিক হবে? যদি ওই নিরামিষটা চোর মনে করে, আচ্ছা একটা চকলেট খেয়ে নেই, পরে বলে দিবনে। এই ভেবে ফিক করে হেসে দিল প্রিয়া। পিলু পিলু পায়ে চকলেট বক্স, একটা চকলেট মুখে পুরে নিল প্রিয়া। এদিকে আয়ান খালি গায়ে পরনে শুধু একটা তোয়াল পরে ওয়াশরুম থেকে বের হয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে প্রিয়া চকলেট খাওয়া দেখছে আর মুচকি মুচকি হাসছে। প্রিয়া খেতে খেতেই হঠাৎ আয়ানকে দেখতে পেয়ে ভয় পেয়ে গেল
হাত থেকে চকলেট বক্সটা ফেলে দৌড় দিয়ে যেই বের হতে নিবে তার আগেই আয়ান দৌড়ে গিয়ে দরজা লক করে ফেলে। হঠাৎ আয়ান সামনে এসে পড়ায় আয়ানের বুকের উপরে গিয়ে পড়ে প্রিয়া। আয়ানের জিম করা বডিতে ফোঁটা ফোঁটা পানি এখনো লেগে আছে। আয়ান ঠোঁট কামড়ে হেসে বলে উঠল, এই পিচ্ছি, আমাকে দেখিয়ে পালাচ্ছ কোথায়? তো কই পালাচ্ছি? আমি তো আপনার খাবার দিতে এলাম। আমার খাবার দিতে এসেছো নাকি খাবারের অজুহাত দিয়ে আমাকে দেখতে এসেছো? আজকাল রুষার ফোন দিয়ে আমাকে জ্বালাতন করছো। ড্রয়িং রুমে তাকাইনি বলে গাল ফুলিয়ে বসে থাকো, যখন তখন আমার রুমে ঢুকে পড়ো। এসব কি যেমন আমার বিয়ে করা বউ? এদিকে মারাত্মক লজ্জায় কুকড়িয়ে আছে প্রিয়া। এই ফাজিল বেটা জানলো কি করে আমি রুষার ফোন দিয়ে ওনাকে ফোন দিয়েছি? কি বলছেন এসব আবল তাবল? আমাকে যেতে দিন। আয়ান একবার ঘড়ির দিকে তাকিয়ে প্রিয়াকে বলে উঠল, যাচ্ছ যখন চকলেট বক্সটা নিয়েই যাও। এই বলে জামা কাপড় নিয়ে আয়ান ওয়াশরুমে ঢুকে গেল। এদিকে প্রিয়া চকলেট বক্সটা পেতেই খুশিতে চিকচিক করে উঠল। ড্রয়িং রুমে এতদিন বাদে চৌধুরী বাড়িটা যেন প্রাণ ফিরে পেল। আগে যেন এই আনন্দটা কোথায় যেন মিলিয়ে গিয়েছিল। প্রিয়া বাড়িতে আসার পর সবার মুখে হাসি ফুটে রেখেছে। কারো মুখে গোমড়া দেখলে প্রিয়া সেই মানুষটাকে হাসানোর জন্য উঠে পড়ে লেগে যায়। আজ প্রত্যেকটা মানুষ মন খুলে হাসছে, হইচই করছে, যেন তাদের সাথে আজ বাড়িটাও হাসছে। সবাই এই আনন্দটার মাঝে ভুলে গেছে আয়ান এইসব সহ্য করতে পারে না। হইচই একদমই পছন্দ না আয়ানের। আয়ান ফোনে কথা বলতে বলতে নিচে নামতেই সবাই চুপ হয়ে গেল। এখন কেমন যেন জনমানবহীন লাগছে প্রিয়ার কাছে। সবাই হঠাৎ এমন চুপ হয়ে যাওয়াতে প্রিয়া ওদের দৃষ্টি আকর্ষণ করে উপরে তাকাতেই দেখল একজন সুদর্শন পুরুষ, জিম করা বডি, সাদা টি শার্ট পরা, কার সাথে যেন কথা বলছে। বাতাসে সেই মানুষটির সিল্কি চুলগুলো দুল খাচ্ছে। হঠাৎ আয়ান কথায় কথায় মুচকি হাসলো, গাল দুটো পুরো লাল হয়ে আছে। প্রিয়ার তৎক্ষণাৎ মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো সবাইকে হাসানোর। প্রিয়া রুষাকে চোখ মারতেই দুজন হাততালি দিতে দিতে বলে উঠল, টমেটো লাল, কাঁচামরিচ ঝাল, সবচাইতে ভালো লাগে তোমার দুটো গাল। বলেই গালে হাত দিয়ে প্রিয়া আয়ানের দিকে তাকালো। প্রিয়ার কথা শুনে সবাই সজোরে হেসে দিল। এদিকে আয়ান রুষা আর প্রিয়াকে এসব বলতে দেখে ভোরকে ওদের দিকে তাকিয়ে রইল। আয়ানের এমন চাহনি দেখে সবার হাসি মুখে খানা মলিন হয়ে গেল। পুরো 2 মিনিট সবাই চুপচাপ। আয়ানের সেই অবস্থাতেই দাঁড়িয়ে হঠাৎ নিজেই জোরে হেসে দিল। আয়ানকে হাসতে দেখে সবাই জোরে চিৎকার দিয়ে বলে উঠল, হেসেছে। এই প্রথম আয়ান সবার সাথে তাল মিলিয়ে হাসলো। হঠাৎ আয়ানের চোখ ছলছল করে উঠল। কোনো মতে নিজেকে সামলিয়ে আয়ান দ্রুত পায়ে হেঁটে বাইরে বেরিয়ে গেল। আজ বড্ড বেশি কষ্ট হচ্ছে আয়ানের। নিজের প্রিয়তমার মুখটা বারবার ভেসে উঠছে। প্রিয়া যেভাবে খিলখিল করে হাসে ঠিক সেভাবেই তার প্রিয়তমা খিলখিল করে হাসত। বুকের ভিতর পাথর চাপা দিয়ে বাইক স্টার্ট দিল। খুব স্পিডে বাইক চালিয়ে অনেকটা দূরেই চলে এসেছে। বাইকের ব্রেক কষল। এইভাবে ব্রেক কষায় তাল সামলাতে না পেরে প্রিয়া আয়ানকে জড়িয়ে ধরল। আয়ান প্রিয়াকে এইখানে ভেবে দেখে কপাল কুঁচকে ওর দিকে তাকালো। তুমি এখানে কিভাবে আসলে? কেন, আপনি যখন আসলেন তখনই তো। আপনাকে এভাবে বাইরে বেরিয়ে যেতে দেখে আমি ছোট্ট এসে আপনার বাইকে এসে বসে গেলাম। আপনি কি বোকা, আস্ত একটা মানুষকে পিছু করে নিয়ে এলেন, বলতেই পারেন না। কেন এসেছো এই রাত্রিবেলায়? এখন যদি আমাকে মেরে তোমাকে অন্য কেউ তুলে নিয়ে যায়? আমি জানি তো আপনি একাই 100 জনকে মেরে যেভাবেই হোক আমাকে বাঁচাবেন। আপনার সাথে থাকলে আমার কোনো ভয় নাই। আয়ান ঠোঁটে কামড়ে হেসে বলে, এতই বিশ্বাস করো আমায়? বিশ্বাস করি কিনা জানি না, আমার কেন জানি না মনে হয় আপনি সাথে থাকলে কেউ স্পর্শ করতে পারবে না। যতই হোক আয়ান চৌধুরীর হবু বউ বলে কথা বলেই আয়ান হেসে দিল। আয়নের বুকে কিলঘুষি মারতে মারতে বলে উঠল, আপনি পচা, কথা বলেন না কেন? আমার কেমন কেমন যেন লাগে। আয়ান আরেকটু লজ্জা দেওয়ার জন্য দুষ্টুমি স্বরে বলে উঠল, কেমন কেমন লাগে বউ? প্রিয়া এবার কেঁদে দিল। আমি বাড়ি যাব। আয়ান কপাল কুঁচকে বলে উঠল, তাহলে এসেছ কেন? আপনি পচা, কথা বলেন কেন? আমার কেমন কেমন যেন লাগে। আচ্ছা বাবা, সরি, আর বলবো না।
এটা বলেই আয়ান পেট চেপে হাসা শুরু করে দিল। প্রিয়া মুখ বেঁকিয়ে আয়ানকে ভেঙচি কাটলো। আচ্ছা চলেন তাহলে ওখানে বসি। আয়ান আর প্রিয়া উল্টো দিকে ঘুরে পিঠে পিঠ ঠেকিয়ে বসলো। চাঁদের কিরণে চারপাশটা ভরে আছে, চারদিক ছড়িয়ে রয়েছে হাজারো জোনাকি পোকা। তারা ভরা আকাশের দিকে তাকিয়ে আছে প্রিয়া আর আয়ান। প্রিয়া রাতের বেলায় এত সুন্দর জায়গায় আসেনি কোনোদিন। রাতে তো দূরের কথা, দিনের বেলায় বেরোতেই দেয় না প্রিয়ার মা। আয়ান একটু উঠে একটা জোনাকি পোকা ধরে প্রিয়াকে দিকে এগিয়ে দিল। প্রিয়া ওটা হাতে নিতেই উড়ে চলে গেল। আয়ান এবং প্রিয়া দুজনেই ফিক করে হেসে দিল। তখনই হঠাৎ পেছন থেকে কেউ আয়ানকে লাথি মেরে ফেলে দিল আর প্রিয়ার চুলের মুঠি ধরে দাঁড় করালো। প্রিয়া ব্যথায় কুকরিয়ে উঠল। আয়ান সামনে তাকাতেই চোখ রক্তবর্ণ ধারণ করলো। রাগিয়ে কপালের রগগুলো ফুলে উঠেছে। আয়ান উঠে গিয়ে সবার আগে প্রিয়াকে যে লোকটি চুলের মুঠি ধরেছিল তার নাক বরাবর ঘুষি মারল। লোকটি দূরে গিয়ে ছিটকে পড়ল। সেখানে মোট 10 জন ছিল। আয়ানের দিকে আরো 2টি লোক দৌড়ে এগিয়ে এলো। আয়ান দৌড়ে গিয়ে লোক দুটির হাত মুচড়ে ধরে পেট বরাবর লাথি মারল। এবার বাকিরা একসাথে আয়ানের দিকে তেড়ে এলো। আয়ানের প্যান্ট থেকে বেল্ট খুলে সব কটাকে আয়ানের স্টাইলে মারতে শুরু করলো। পিছন থেকে হঠাৎ কেউ আয়ানকে ছুরি যেই আঘাত করতে যাবে অমনি আয়ান লোকটির হাত মুচড়ে ধরে লোকটির গলায় ছুরি চালিয়ে দেয়। এটা দেখে বাকিরা ভয় পালিয়ে যায় আর সেই লোকটির দেহটা পড়ে আছে। তখনই লোকটির পকেটে ফোন বেজে ওঠে। আয়ান লোকটির ফোন রিসিভ করতেই, কিরে কাজ খতম করেছিস তো? বেচারা এসেছিল আমার সাথে লাগতে। বাঁধা কুত্তা শুধুই খেউ খেউ করতে পারে আর সিংহের একটা গর্জনে পুরো দুনিয়া কেঁপে ওঠে। আর তুই তোর পোষা কুকুরকে পাঠিয়েছিস সিংহের সাথে লড়াই করতে। আমার শুধু আফসোস হচ্ছে তোর উপর, এগুলোকে শুধুই গিলতেই পেরেছিস, বাট কোনো কাজ করাতে পারলি না। উপাস থেকে জাফর শিকদার এক আছাড়ে ফোনটা ভেঙে ফেলল। আয়ান এক ডিল দিয়ে নদীতে ওই লোকটার ফোন ফেলে দিল আর কাউকে ফোন দিয়ে বলল লাশটা সরিয়ে ফেলতে। আয়ান আর দেরি না করে প্রিয়ার কাছে দৌড়ে গেল। প্রিয়া এসব কাটাছেঁড়া একদম সহ্য করতে পারে না, তাই ভয়ে চোখ বন্ধ করে আছে আর বিড়বিড় করছে, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। এই প্রিয়া, প্রিয়া আমি আছি তো, তোমাকে কেউ মারতে পারবে না। দেখো আমার দিকে তাকাও। আয়ানের স্পর্শে আয়ানকে জড়িয়ে ধরে ডুব করে কেঁদে উঠল প্রিয়া। আমাকে ছাড়বেন না প্লিজ, আমার খুব ভয় করছে। আয়ান প্রিয়ার অবস্থা বুঝতে পেরে প্রিয়ার চোখে হাত রেখে বাইকের সামনে নিয়ে এলো যাতে এই লাশটা আর প্রিয়াকে দেখতে না হয়। তারপর আয়ান বাইক স্টার্ট দিয়ে রওনা হলো বাসার উদ্দেশ্যে। সারা রাস্তায় প্রিয়া আয়ানের কাঁধেই মাথা রেখে চুপটি করে বসে রইল। আয়ান বাড়ি পৌঁছাতেই বাইক থামায়। এদিকে প্রিয়া আয়ানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আয়ান প্রিয়াকে ডাক দিতেই ঘুম ঘুম চোখে বাইক থেকে নেমে গেল প্রিয়া। আয়ান বাইক পার করে এসে দেখলো প্রিয়া এখনো একই জায়গায় দাঁড়িয়ে ঝিমুচ্ছে। আয়ান প্রিয়ার কাঁধে হাত রাখতেই প্রিয়া আয়ানের বুকের উপর লুটিয়ে পড়ে। আয়ান প্রিয়াকে কোলে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। এতক্ষণ মাথা নিচু করে ওদের জন্য অপেক্ষা আর চিন্তায় মগ্ন ছিল সবাই। আয়ান সবার সামনে দিয়ে প্রিয়াকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। ওদেরকে এইভাবে আসতে দেখে সবাই দাঁড়িয়ে যায়। সবাই কৌতূহল নিয়ে ওদের দিকে তাকিয়ে আছে, কিন্তু আয়ানকে কারো কিছু জিজ্ঞেস করার সাহস হচ্ছে না। প্রিয়ার থেকে না হয় সকালেই জেনে নিবে ওরা, এই ভেবে যে যার রুমে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে প্রিয়ার ড্রয়িং রুমে প্রবেশ করতেই সবাই প্রিয়াকে কাল রাতের কোথায় কি হয়েছিল, কি করেছিল, এটা ওটা জিজ্ঞেস করতেই থাকে। কাল রাতের কথা মনে পড়তেই প্রিয়া একটা ঢোক গেলে, তারপর স্বাভাবিকভাবেই বলল কাল রাতে ওরা একটু ঘুরতে বেরিয়েছিল। সবটা ওদের খুলে বলে শুধু মারামারির ব্যাপারটা চেপে যায়। বুঝলাম, কিন্তু তুই রুমে কিভাবে গেলি জানিস তো? কিভাবে? এই আসলেই তো আমি তো বাইকে ছিলাম, তাহলে রুমে গেলাম কি করে? আয়ান ভাইয়ার কোলে করে, কারণ তুই তো ঘুমিয়ে গিয়েছিলি। এটা শুনে প্রিয়ার চোখ কপালে, লজ্জায় লাল হয়ে আছে প্রিয়া। ছি, সবার সামনে দিয়ে উনি এইভাবে কোলে নিতে পারলো? এখন এরা কি ভাববে কে জানে। আজ জেসিকা আপুর গায়ে হলুদ, চারিপাশে হইচই, মেহমানে পুরো চৌধুরী বাড়িটা গমগম করছে। তখনই বাড়িতে একটি মেয়ে প্রবেশ করলো। মেয়েটা আসতেই আয়নের মা রুষা জেসিকা মেয়েটির দিকে এগিয়ে গেল। মেয়েটি সবাইকে জড়িয়ে ধরে হেসে হেসে কথা বলছে।
মেয়েটি দেখতে অসম্ভব সুন্দর, হাসলে গালে টোল পড়ে, চুলগুলো কোমর পর্যন্ত, অনেক স্মার্ট একটি মেয়ে। রহিম চাচা মেয়েটির লাকেজ উপরের রুমে নিয়ে গেল। আচ্ছা আন্টি, আয়ান কোথায় দেখছি না যে? ভাইয়া তো রুমে ঘুমাচ্ছে। ইস, ভাইয়া যদি জানতো তুমি এসেছো সারপ্রাইজ হয়ে যাবে। ওই ফাসিলটার ঘুম একমাত্র তুমি নষ্ট করতে পারো। যাও তো, ভাইয়াকে গিয়ে চমকে দিয়ে আসো। মেয়েটি আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে আয়ানের রুমের দিকে পা বাড়ালো। সেদিকে অবাক চোখে তাকিয়ে আছে প্রিয়া। আর মেয়েটাই বা কে জানতে রুষাকে জিজ্ঞেস করলো প্রিয়া। এই রুশো, এই মেয়েটা কে রে? ও, তোকে তো বলাই হয়নি, ওটা হচ্ছে তৃষা আপু, ভাইয়ের গার্লফ্রেন্ড। ভাইয়ের বিদেশে ওদের ভার্সিটিতে দেখা হয়। শুনলাম প্রথম নাকি ওদের মাঝে লাইব্রেরিতে কি নিয়ে ঝগড়া হয়েছিল, তারপর একে অপরের উপর সাপে নেউলে সম্পর্ক ছিল, আস্তে আস্তে বন্ধুত্ব, তারপর ভালো লাগা, এরপর ভালোবাসা। তৃষা আপু ভাইয়ার এক ইয়ার নিচে ছিল, এখন লেখাপড়া শেষ আপুর। জেসিকা আপুর বিয়ের পর ওদের বিয়ের তারিখ ঠিক করা হবে শুনলাম। মুহূর্তে প্রিয়ার সব অনুভূতি ধুলোয় মিশে গেল। মনের ভিতর অসহ্য যন্ত্রণা হচ্ছে প্রিয়ার। প্রিয়া অনেক কষ্টে নিজেকে শান্ত করে রুষাকে বলল, সত্যি রুশো, তাহলে একসাথে তো দুটো বিয়ে খেতে পারবো। ঠিক বলেছিস প্রিয়া, এবার তোকে আমার কাছে অনেক দিন থাকতে হবে, তোকে সহজে ছাড়ছি না কিন্তু। প্রিয়ার বুকের ভিতর ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু কেন বুঝতে পারছে না প্রিয়া। প্রিয়া আর থাকতে পারছে না এখানে, ভিতরটা জ্বলে পড়ে যাচ্ছে। তাই প্রিয়া রুষাকে বলল, আমি আমার রুমে যাচ্ছি, আম্মুর সাথে একটু কথা বলে আসি। তখনই রেহানা বেগম রুষাকে বলে উঠল, এই রুষা, তোর ভাইকে কফিটা দিয়ে আয় তো, সকালবেলা কফি না পেলে জানিসই তো ছেলেটা কি করে। আমার তখন একটুও মনে নেই, নয়তো তখন তৃষাকে দিয়ে পাঠিয়ে দিতাম। আমু প্লিজ, এখন আমি যেতে পারবো না, হাতে নেল পলিশ দিচ্ছি। প্রিয়া নাকি এখন উপরে যাবে, ওকে দিয়ে পাঠিয়ে দাও। আমি মানে আমি কেন? এখন কি ওই রুমে যাওয়া ঠিক হবে? আমাকে একটু সাহায্য করো না মা, হাতে প্রচুর কাজ, আর তুমি তো উপরে যাবে, একটু একটু আন্টির হেল্প করতে পারবে না? প্রিয়া আর না করতে গিয়েও পারল না। এদিকে তৃষা এসেই জানালার পর্দা সরিয়ে ফেলে। এতে আয়ন ঘুমের মাঝে ভ্রু কুচকায়। পরক্ষণে আয়নের মুখে ফুটে ওঠে এক চিলতে হাসি। অস্পষ্ট সুরে বলে উঠল তিশু। তৃষা এবার এগিয়ে গিয়ে আয়নের বুকে একটু পরপর খোঁচা মারছে। আয়ন এক টানে তৃষাকে নিজের বুকের ফেলে বলে উঠল, আয়ান, হচ্ছে কি? ছাড়ো বলছি, দরজা খোলা, কেউ এসে পড়বে। আমার রুমে কারো আসার সাহস নেই। তো ম্যাডাম, আপনি নাকি বিয়েতে আসবেন না? আমার ননদের বিয়ে বলে কথা, আমি আসবো না? আর কেমন দিলাম সারপ্রাইজ? আয়ন কিছু বলতে যাবে, তখনই প্রিয়া রুমে ঢুকে পড়ল। তৃষাকে আয়নের বুকের উপর দেখে প্রিয়া মুখ ঘুরিয়ে নিল। হোয়াট ননসেন্স, নক করে আসতে পারো না? আসলে আমি দুঃখিত, দরজা খোলা ছিল তাই। তৃষা চোখ বন্ধ করে বলে উঠল। প্রিয়া কফিটা রেখে এক প্রকার দৌড়ে বাইরে বেরিয়ে যায়। পিছন থেকে আয়ান প্রিয়াকে ডাকে, কিন্তু প্রিয়া শুনেও না শোনার ভান করে দৌড়। প্রিয়া চলে যেতেই আয়ান রেগে বলে উঠল, এটা কেমন ব্যবহার তৃষা? ওই মেয়ের জন্য এখন তুমি আমাকে চার্জ করছো আয়ান? আয়ান কিছু না বলে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রিয়া এক প্রকার দৌড়ে এসে বালিশে মুখ গুজে বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এত কষ্ট কেন হচ্ছে প্রিয়ার জানা নেই। প্রিয়া নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু বেহায়া মন তো আর শান্ত হবার নয়। হঠাৎ প্রিয়ার নাকে এক চিরচেনা পারফিউমের গন্ধ আসছে। প্রিয়া মাথা তুলে তাকাতেই তার অতি পরিচিত মানুষ স্বয়ং আয়ান তার সামনে দাঁড়িয়ে। আয়ান ঠোঁট কামড়ে হেসে পকেটে হাত গুজে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়া ঝটপট চোখ মুছে উঠে বসল। আপনি এখানে? তার আগে বলো তুমি কাঁদছো কেন? বলেই সোফায় পা তুলে বসল। কই কাঁদছিলাম, বাড়ির সবার কথা মনে পড়ছে তাই খারাপ লাগছে। মিথ্যা বলছো কেন? তুমি যে তৃষার জন্য জেলাস ফিল করছো আমি বুঝি না মনে করেছো?
কি সব আবল তাবল বকছেন? আমি জেলাস হব কেন? তাছাড়া তিশা আপু আপনার হবু বউ। বুঝি বুঝি। আর আমার মতো একজন হ্যান্ডসাম ইয়াং ছেলের প্রেমে পড়াটাই স্বাভাবিক। আল্লাহ, আর কত কি যে দেখবো। আজকাল আমার জন্য পিচ্চি মেয়েরাও কাঁদে। আপনি লজ্জা করছেন এসব বলতে? আপনি যখন তখন অন্য একটা মেয়ের রুমে আপনি ঢুকতে পারবেন না। আপনি এখান থেকে যান, আপনার মুখটা আমার দেখতে ইচ্ছা করছে না। আপনার হবু বউ আছে, তাকে গিয়ে বলুন এসব কথা। তখনই হুড়মুড় করে রুষা আর তিশা ঢুকলো। আয়ানের বাচ্চা, এত সুন্দর অভিনয় করলাম আর তুই 4000 টাকা দিলি? আরো 1000 টাকার বের কর, নয়তো খবর আছে। কাজটা কিন্তু ঠিক হয়নি ভাইয়া। আমি আমার ফ্রেন্ডকে কষ্ট দিতে আনিয়ে বানিয়ে একটা লাভ স্টোরি গল্প বললাম, আর তুমি কিনা আমাদের 4000 টাকা দিলে। আরো 1000 টাকা বের করো বলছি, নয়তো প্রিয়াকে বলে দিব তুমি আমাদের দিয়ে সব মিথ্যে বলিয়েছো। আয়ান কপালে হাত দিয়ে বলে উঠল, প্রিয়ার এখনো জানা বাকি আছে। যা ভেবেছিলাম তাদের বাকি টাকা দিয়ে দিব, এখন সব টাকা মায়েরে আর পাবি না, যা। এদিকে সব শুনে প্রিয়া হতভম্ব হয়ে তাকিয়ে আছে। তিশা প্রিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, প্রিয়া, তুমি বলো না আয়ানকে আমাদের পাওনা টাকা দিয়ে দিতে। প্রিয়া বলে উঠল, মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর রুষা বলে উঠল, আসলে তিশা আপু হচ্ছে আমাদের ফুপির মেয়ে, আর ভাইয়া বলেছিল আমাদের তোর সামনে এই অভিনয়টা করতে, বিনিময়ে আমাদের 5000 টাকা দিবে। এদিকে আয়ান অন্যদিকে মুখ ফিরিয়ে মাথা চুলকাতে ব্যস্ত। আয়ান ভাবছে যার কপালে এমন বোন আছে তার পদে পদে বিপদ আছে। তিশা প্রিয়ার দিকে মুখ ফিরিয়ে কানে ধরে সরি বলে। হঠাৎ তিশা খপ করে আয়ানের পকেট থেকে মানিব্যাগ নিয়ে দৌড়। ওরা চলে যেতেই আয়ান দরজা লক করে দিল। এদিকে প্রিয়া মারাত্মক লজ্জায় লাল হয়ে আছে। এখন প্রিয়ার কেমন প্রতিক্রিয়া করা উচিত বুঝতে পারছে না। ইস, যদি আন্টির কাছে একবার প্রিয়া তিশার ব্যাপারে জিজ্ঞেস করত, তাহলে হয়তো আয়ান প্রিয়ার দুর্বলতা জানতে পারত না। এদিকে আয়ান মুচকি হেসে আলতো করে প্রিয়ার 2 গাল উঁচু করে ধরল। সাথে সাথে প্রিয়া কেঁপে উঠল। সরি প্রিয়া রানী, আপনি যে এত কষ্ট পাবেন জানতাম না। আর কাল রাতে আমার ঘুম হয়নি। আমার হিংস্রতা দেখে যদি ভয় পেয়ে আপনি দূরে সরে যান, তাই এই নাটকটা সাজানো আপনার প্রতিক্রিয়া বোঝান। এখন আমি আসি, আর এসে যাতে না দেখি মুখ ফুলিয়ে বসে আছেন। এই বলে আয়ান চলে গেল। আয়ান চলে যেতেই প্রিয়ার উড়াধুরা নাচ দেখে কে? সারাদিন তিশা, প্রিয়া আর রুষা খুনসুটি আর নাচ প্র্যাকটিস করে কাটিয়ে দিল। সন্ধ্যায় অবশেষে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। চারিদিকে চলছে ফুল স্পিডে মিউজিক। আজ জেসিকাকে হলুদের শাড়ি কাঁচা ফুল দিয়ে সাজানো হলো। এদিকে রুষা, প্রিয়া আর তিশা ম্যাচ করে শাড়ি ও 3 জন একই রকম ভাবে সেজেছে। প্রিয়া আর তিশা মিলে জেসিকা আপুকে স্টেজে বসিয়ে দিল। আয়ান আগে থেকেই নিচে ছিল। প্রিয়াকে দেখে হা হয়ে গেল। এদিকে প্রিয়া এই প্রথম আয়ানকে পাঞ্জাবিতে দেখে চোখ ফেরাতেই পারছে না। আয়ানের জিম করা বডিতে পাঞ্জাবিটা মানিয়েছে বেশ। প্রিয়াকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আয়ান প্রিয়াকে চোখ মেরে দেয়। এদিকে আয়ানের ফ্রেন্ড মারুফ প্রিয়াকে দেখে প্রথম অবাক হলেও পরে রুষার থেকে সব জেনে নেয়। শুরু হয় হলুদের অনুষ্ঠান। রুষা, প্রিয়া আর তিশা 3 জন মিলে নাচতে শুরু করে দেয়। আয়ান এই প্রথম প্রিয়াকে এত সুন্দর করে নাচতে দেখে। সবাই 3 জনের এত সুন্দর নাচ দেখে ভিডিও করা শুরু করে দেয়। এদিকে আয়ান আর তার বন্ধুরা মিলে ওদের দিকে ফুলের পাপড়ি ছড়ে। প্রিয়া, তিশা আর রুষার নাচ শেষে হতেই মিউজিক থেমে যায় আর সবাই হাততালি দিতে থাকে। আয়ান আর তার বন্ধুরা মিলে স্টেজে উঠতেই দেখে প্রিয়া আর তিশা, রুষা ওদের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। আয়ান স্টেজে উঠতেই মিউজিক অন করতে হাতে ইশারা করে। সাথে সাথে মিউজিক অন হয়ে যায়। আয়ান আর আয়ানের ফ্রেন্ডরা নাচ দেখে কে? স্টেজে বড় ধরনের একটা তুফান বয়ে যায়। বাকি মেয়েরা তো আয়ানের উপর মারাত্মকভাবে ক্রাশ খায়। প্রিয়া, তিশা আর রুষা এই প্রথম আয়ানের নাচ দেখে ফিদা হয়ে যায়। এদিকে আয়ান আর আয়ানের ফ্রেন্ডরা নিচে স্টেজ ভেঙে ফেলে। হঠাৎ আয়ান লাফ দিয়ে স্টেজ থেকে নেমে যায় আর ফোন নিয়ে বাইরে চলে যায়। তিশা প্রিয়াকে জিজ্ঞেস করলো, প্রিয়া রানী, আয়ান কোথায় গেল এভাবে, জানো কিছু? কি জানি, ওনার মিনিটে মিনিটে মুড সুইং হয়।
হয়তো জরুরি কোনো কাজে গেছেন। তখনই রুষা এসে তিশা আর প্রিয়ার গালে হলুদ ছুঁয়ে দিল। এদিকে প্রিয়ার কোনো কিছুতেই মন বসছে না, সবাই আনন্দ করতে ব্যস্ত, শুধু প্রিয়া দরজার দিকে তাকিয়ে আছে আয়ান ফিরবে সেই আশায়। আধা ঘন্টা পর আয়ানকে দেখতে পেল প্রিয়া, তাই দৌড়ে গিয়ে আয়ানের গায়ে হলুদ ছুঁয়ে দিল। তখনই প্রিয়ার খেয়াল হয় আয়ানের চুলগুলো এলোমেলো হয়ে আছে, ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। তাই প্রিয়া আয়ানকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? ঠোঁট কাটলো কি করে? আর ওভাবে কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছেন? কোথাও না প্রিয়া রানী, শুধু কয়েকটা অমানুষকে মানুষ বানিয়ে এসেছে বলেই আয়ানের গালে দিয়ে প্রিয়ার গালে হলুদ মাখিয়ে দিল। পরপরই আয়ান উপরে চলে গেল ফ্রেশ হতে। এদিকে প্রিয়া একটা ঢোক গিলল। প্রিয়া বুঝতে পারছে আজকে ও আয়ান মারামারি করে এসেছে, আজকেও আয়ান হিংস্র হয়ে উঠেছে। প্রিয়ার মন নাড়া দিল কারা আয়ানের পিছে এইভাবে পড়ে আছে, প্রিয়াকে জানতেই হবে। ওদিকে জাফর শিকদারের কানে এলো এবারও তার লোকেরা আয়ানের কিছুই করতে পারল না। সবকটাকে আয়ান আজ জীবিত ছাড়েনি। শুনেই জাফর শিকদার মদের বোতল ছুড়ে মারে ফ্লোরে। জাফর শিকদার এবার প্রিয়ার ব্যাপারে খোঁজ নিতে বলে। জাফর শিকদার বুঝতে পারছে আয়ানের দুর্বলতা প্রিয়া। কান টানলে মাথা আসে বলেই জাফর শিকদার শয়তানি হাসি দিল। অবশেষে হলুদের অনুষ্ঠান শেষে যে যার রুমে ঘুমাতে চলে গেল। ক্লান্ত থাকায় যাওয়ার আগে বেহায়া চোখ দুটো আয়ানকেই খুঁজে বেরিয়েছিল। এদিকে আয়ান আকাশের পানে তাকিয়ে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। পিছন থেকে মারুফ বলে উঠল, আয়ান ঘুমাবি চল, এত জেগে থাকলে শরীর খারাপ করবে। আয়ান দীর্ঘ একটা শ্বাস ফেলে বলে উঠল, যেদিন থেকে আমার প্রিয়তমাকে হারিয়েছি সেদিন থেকেই আমার চোখে ঘুম নেই। এটা আমার নিত্যদিনের কাজ। তুই গিয়ে শুয়ে পড় যা। বাই দ্য ওয়ে, ওই পিচ্চি মেয়েটা কি খেয়েছে? রে হঠাৎ ওই মেয়েটার খবর নিচ্ছিস যে? ভালোবেসে ফেলছিস নাকি? এটা বলতেই আয়ান রক্তচক্ষু নিয়ে মারুফের দিকে তাকায়। কি বলিস এসব? ওই পিচ্চি মেয়েটার প্রেমে পড়বো আমি? মারুফ আর কিছু না বলে গিয়ে শুয়ে পড়ল। এদিকে আয়ান আবারও আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলে তুচ্ছিল্যের হাসি দিল। এদিকে প্রিয়া রুমে এসে রুষা আর তিশার সাথে গল্প করে হাসাহাসি করছে। তখনই প্রিয়ার ফোন বেজে উঠল। ফোনটা নিয়ে বেলকানিতে চলে গেল। হ্যালো, কে? গাধি, তুই আমাকে চিনিস না? ভাই, এটা তো বাংলাদেশি নাম্বার। তার মানে তুই বাড়িতে? তুই কখন আসলি? আমার তো ইচ্ছা করছে দৌড়ে তোর কাছে চলে যায়। এই, আমার জন্য চকলেট এনেছিস তো, নাকি খেয়ে ফেলেছিস? আর আমার চিকুকে কিন্তু মারবি না বলে দিলাম, আমি কালকে আসছি। আরে থামবি তো। আর হ্যাঁ, এবার শুধু তোর জন্য চকলেটই নয়, সাথে তোর জন্য একটা ভাবিও আনছি। কি সত্যি? বল না, কে সেই মেয়ে? নাম কি? বাসা কোথায়? দেখতে কেমন? সেটা না হয় সারপ্রাইজ থাক। তোর ভাবি কল দিচ্ছে, নিশ্চয় বিজি পেয়ে কি না কি ভাবছে। এখন রাখি রে, আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। এদিকে তিশা একজনকে কল দিতে দিতে হয়রান। তিশার আগে আবারও কল দিতে নেবে অমনি সেই মানুষটি কল স্ক্রিনে ভেসে উঠল। তাই তিশা, রুষা আর প্রিয়াকে বলে উঠল, তোমরা গল্প করো, আমি একটু আসছি। এই বলে বেলকানিতে চলে গেল। কি হলো, এখন কল দিয়েছো কেন? এতক্ষণ কার সাথে পিরিত করছিলা? সত্যি করে বলো। আরে কি সব বলো? বিশ্বাস না হলে আয়ানকে জিজ্ঞেস করে দেখো আমি কেমন। ও আমার ব্যক্তিত্ব সম্পর্কে সবকিছু জানে। এতক্ষণ আমার বোনের সাথে কথা বলছিলাম, সে নাকি তার কোন ফ্রেন্ডের বাসায় আছে। এদিকে বাড়িতে এসে তোমার আর আমার কথা আব্বু আম্মুকে বলেছি, তারা রাজি হয়েছে। আমার বাবা তোমার আম্মু আর আয়ানের সাথে কথা বলে আমাদের এঙ্গেজমেন্ট তারিখ ঠিক করে ফেলেছে। কি এত কিছু হয়ে গেল? আয়ান কিচ্ছু বল, ওর মাথা ফাটাবো কাল। আল্লাহ জানেন বিয়ের পর আমার কপালে কি আছে। কি বললা? মানে কই কিছু না তো। তোমাকে কি আর কিছু বলা যায়? বললেও আমার কপালে দুঃখ আছে। এভাবেই কিছুক্ষণ রোহান আর তিশা দুষ্টুমি করে রুমে চলে গেল। তিশা ঘরে আসতেই রুষা বলে উঠল, দেখো না তৃষা আপু, কাল নাকি প্রিয়া চলে যাবে। এটা হয় না আপু, আমাকে কাল বাসায় যেতেই হবে। অনেকদিন পর ভাইয়া দেশে আসলো। ওহ আচ্ছা ঠিক আছে। আহা, মন খারাপ করছে কেন? আচ্ছা যাও, তোমার বিয়েতে না থাকতে পারলেও তোমার শ্বশুর বাড়ি গিয়ে বেরিয়ে আসবো। এই বলে প্রিয়া ঠিক করে হেসে দিল।
সাথে তিশাও হেসে দিল। সকালে পুরো বাড়িতে মেহমানে ভর্তি। বাড়িতে হরেক রকমের রান্না করা হচ্ছে, সাথে জোরে মিউজিক তো চলছেই, কেননা বিয়ে বাড়ি বলে কথা। পার্লার থেকে লোকজন এসে জেসিকাকে সাজানো হচ্ছে। এদিকে প্রিয়া আজ লাল খয়েরি মিশ্রণের একটা লেহেঙ্গা পরেছে। চুলগুলো একটু উঁচু করে বেঁধে ক্লিপ দিয়ে আটকিয়ে পেছনে চুলগুলো ছেড়ে দিল। হাঁটুর নিচ পর্যন্ত চুলগুলো বাতাসে দুল খাচ্ছে। তখনই পিছন থেকে রুষা বলে উঠল, এই প্রিয়া এদিকে আয়, মিষ্টিগুলো সাজাতে হবে তো। রুষার ডাকে আয়ান প্রিয়ার দিকে তাকাতেই চোখ কপালে। এদিকে প্রিয়া আয়ানকে দেখে তার একই অবস্থা। প্রিয়ার মনে হচ্ছে এই রূপের বর্ণনা দিতে গেলে তা কখনো শেষ হবে না। রুষা বিরক্ত হয়ে প্রিয়াকে টেনে নিয়ে যেতে লাগলো। তারপর ধ্যান কাটে দুজনের। আয়ানের মনে হয় প্রিয়ার মাঝে এক অদ্ভুত মায়া আছে, যে মায়ায় আয়ান পড়তে নারাজ বলেই এক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বাইরে বেরিয়ে এলো। এদিকে আজ আয়ানকে দেখে বিয়েবাড়ির প্রত্যেকটা মেয়ে আয়ানের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, যা প্রিয়ার চোখ এড়ায়নি। মনে মনে মেয়েগুলোর 14 গোষ্ঠী উদ্ধার করতে ব্যস্ত প্রিয়া। আয়ানের কোনো দিকেই কোনো ভ্রুক্ষেপ নেই, সে তো তার ফোন নিয়েই ব্যস্ত। রুষার ধাক্কায় ভাবনার ছেদ ঘটে প্রিয়ার। কি রে, এভাবে বসে থাকবি নাকি? প্রিয়া ঠোঁট কামড়ে হেসে মিষ্টির ভিতর লবণ মরিচ দিতে ব্যস্ত। এদিকে আয়ান প্রিয়ার দিকে তাকাতেই চোখ আটকে গেল, আর প্রিয়ার কাণ্ড কারখানা দেখে মিটিমিটি হাসতে লাগলো আয়ান গালে হাত দিয়ে। প্রিয়া কি করছিস? এত জাল দিলে তো ওরা ওখানেই অজ্ঞান হয়ে যাবে। আর শোন, শরবতে এত ঝাল দিস না। তুই চুপ কর তো, দেখে যা আমি কি করি। এই বলে শরবতে ইচ্ছে মতো লবণ আর সবগুলোতে হলুদ দিয়ে দিল। এদিকে জেসিকার সাজানো শেষ। বধূ বেশে অপূর্ব লাগছে জেসিকাকে। রুষা দৌড়ে এসে বলল, বা আপু, তোমায় তো আজ দারুণ লাগছে, বাট প্রিয়া মনে হয় আজ তোমার বরকে তাড়িয়ে ছাড়বে। মানে? যেভাবে প্রিয়া শরবতে আর মিষ্টিতে নুন ঝাল দিয়েছে, বর তো ওটা খেয়ে দৌড়াবে। তোমার আর বিয়ে হলো না আপু। তখনই বর এসেছে বলে নিচে চেঁচিয়ে উঠল। এদিকে রুষা প্রিয়া এক দৌড়। বিয়ের গেট দাঁড়িয়ে আছে রুষা, প্রিয়া, তিশা, বাকিরা পেছনে। বর পক্ষ থেকে বরের বন্ধুরা আর তার একটা ভাই গাড়ি থেকে নেমে গেটের কাছে আসলো, আর বরপক্ষের মহিলা মানুষরা ভিতরে চলে গেল। বরপক্ষের সবাই প্রিয়া, রুষা আর তিশার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। কি হলো? এভাবে হ্যাবলার মতো তাকিয়ে আছেন কেন? সুন্দরী মেয়ে দেখলে যা হয় আর কি। বরপক্ষের একজন গলা জেরে বলে উঠল, আসলে আপনাদের ময়দা মার্কা চেহারা দেখে হা করে তাকিয়ে থাকিনি, তাকিয়ে আছি এজন্যই ভাবছি চৌধুরী বাড়ি মেয়েদের কি টাকার অভাব পড়ছে যে ভিক্ষুকের মতন টাকা নিতে গেট আগলে দাঁড়িয়ে আছে, এই ভেবে। কি বলিস সবাই? বাকিরা বলে উঠল, ঠিক ভাই। এই যে মিস্টার, এটা রুলস, ওকে? আমরা এত কষ্ট করে গেট সাজিয়েছি, তার বিনিময়ে টাকা নিব না তা কি হয়? অন্তত আমাদের পাওনা টাকা তো নিবই। কি বলো দুলা ভাই?